মা, সাহেব বলছেন ওই ঘাট থেকে উঠে পূব দিকে জায়গা আছে যেখানে ওই 6টা মতো শিব মন্দির তৈরি করা যাবে মা, কিন্তু তার বেশি শিব মন্দির তৈরি করার জায়গা নেই। মতন আমি ভেবেছি দ্বাদশ শিব মন্দির প্রতিষ্ঠা করব। আচ্ছা, ডান দিকে যদি 6খানা শিব মন্দির প্রতিষ্ঠা করার জায়গা থাকে, তবে বাঁ দিকেও 6খানা শিব মন্দির প্রতিষ্ঠা করতে হবে। মা, সেটা অবশ্য আপনি খারাপ বলেননি। আমার মনে হয় জানেন, বাঁ দিকে হতে পারে। যাই হোক, আমি জন সাহেবের সাথে এই নিয়ে কথা বলছি মা, তারপরেই আমরা স্থির করব। আর মতুর কাছে আর নখ নাগাতে হবে, জানো তো, আর অনেক নখ নাগাতে হবে। বারবার মনে হচ্ছে আমার সময় যেন পড়ে আসছে, কিন্তু কাজ কিছুতেই পুরোচ্ছে না। আমি ভেতরে ভেতরে বড় অস্থির হয়ে আছি, কোনো দিকে মন দিতে না পারে। এই দেখো নে, আজ অনেক কাল বাদে তোমার বাবা মশাই পোশাক আশাকগুলো ভাঁজ খুলে আবার ভাঁজ করছিল। মা, কাজ যত সম্ভব তাড়াতাড়ি করা হচ্ছে। আসলে এত বড় কাজ তো একটু তো সময় লাগবেই। তাছাড়া মা, আগে মূর্তি তৈরি হোক, তারপর না হয়। ও মতন, আর একখানা কথা শোনো, একখানা বড় সিন্দুক তৈরি করতে হবে বাবা, যার ভেতরে মায়ের মূর্তি আমরা রাখতে পারবো। আচ্ছা আচ্ছা। আর মথুর ভোপাল কোথায় গো? তাকে তো দেখছি না। তাকে তো বিয়ের সময় আমি তেমন কিছু দিতে পারিনি, তাই ভেবেছি এই শালখানা আমি তাকে দেবো। এই শালখানা তোমাদের বাবা মশাইয়ের বড় প্রিয় শাল ছিল, জানো তো। দিদমা, একখানা কথা ছিল। মা, আর শুধু এটাই বলবো, আপনি যা দেবেন একটু ভেবে চিন্তে দেবেন মা। আমি চাই না পরে এই নিয়ে কোনো কথা উঠুক। দেখে, আমি জন সাহেবের সাথে কথা বলছি, ওনাকে বলছি আপনার মনের ইচ্ছেখানা। বাবা মশাই কি বলে গেলেন দিদমা? কাকে কি দেওয়ার কথা বলছিলেন? তেমন কিছু নয় দাদা, তোমাকে এখনো উপহার দেওয়ার কথা ভাবছিল। দিদমা, আমি তোমার কাছে একখানা উপহারই চাইতে এসেছি। শুনছিলাম মিত্তির বাড়ির জগদ্ধাত্রীকে নাকি একজন ঠাকুর মশাই ফুলের সাজ পরাচ্ছেন। একবার দেখে আসতুম, যদি তুমি অনুমতি দাও। ওমা গোপাল, এতে আবার আমার অনুমতি নেওয়ার কি আছে বাবা? দিদমা, আমি কয়েছি, আসলে পুজো দিতে যাব তো, তাই। আগের বার তিনি আমাকে জোর করেই নিয়ে গেছিলেন, তার জন্য মাসিমণি খুব রেগেও গেছিলেন। কিন্তু তুমি বিশ্বাস করো, তাতে তেনার কোনো দোষই ছিল না। বাবা গোপাল, তুমি তোমার সাথে পেশান্নকে নিয়ে যাবে বলে আমার থেকে অনুমতি চাইতে এসেছো। আমি খুব খুশি হয়েছি বাবা, এই দেখে যে তুমিও তোমার দাদা মশাইয়ের মতো স্ত্রীর ইচ্ছে অনিচ্ছের কথা ভাবো। খুব খুশি হয়েছি, জানো তো বাবা। এই শালখানা তুমি রাখো, এ হলো গিয়ে তোমাদের দাদা মশাইয়ের শাল। এইখানা তুমি পড়েছ, তোমাদের দাদা মশাইয়ের শাল আমি তোমাকে দিল না। আমাকে? দিদমা, কিন্তু আমাকে কেন? মহেন দাদা আছে, যদু দাদা আছে, ওরা থাকতে আমায়। সবাই শাল পাবে, আগে তুমি না। রাখো, হয়েছে হয়েছে। চোখে থাকো বাবা, ভালো থাকো। থাক মা, থাক, চিরস্তি হও, আর দুজন মিলে ঘুরে এসো গেছা। মহেনও যদি তার স্ত্রীর কথা একটু ভাবতো, একটু তার ইচ্ছে অনিচ্ছের দিকখানা দেখতো, তাহলে খুব ভালো হতো।
জায়গায় গিয়ে বসবেন নাকি সোজা মূর্তির সামনে গিয়ে দাঁড়াবেন? একখানা ভুল যখন করেই ফেলেছি তখন তো ধমক দিলেই পারতেন। কি অদ্ভুত, এতে আবার ভুলের কি হলো? আমি তো সবসময় বলি মেয়েদের ঘরের মধ্যে চিকের আড়ালে থাকা উচিত নয়। উমা, ইনি তো সেই ঠাকুর যিনি শিব সেজে পালাগান করেছিলেন। ঘন ঘোর নিনাদিনী সমর রঙ্গিনী ভুবন পালিকে দেবী কালীকে, ভুবন পালিকে দেবী কালীকে। আহা, কি আরতি করছেন গো, মন কানা যেন একেবারে ভরে যাচ্ছে। দিদি গো, কি আরতি দেখলুম গো, তোমায় আমি আর কি কইব। যিনি যিনি পালাগানে শিব সেজেছিলেন না দিদি, সেই ঠাকুরই আরতি করছিলেন বল। চোখ দুটো যেন একেবারে ধন্যি হলো আমার। সত্যি বৌঠান, আরতিখানা ভোলার নয়, তবে আপনি গেলে ভালো হতো। আমরা তো বারবার আপনার কথা বলছিলাম। পেছনের মতো কি আমার কপাল, তুমি নিজে গিয়ে দিদমাকে কয়েছো বউকে নিয়ে পুজো দেখতে গেছো। আমার ভাগ্যে কি সেসব আছে? আর সর্বক্ষণ তোমাদের দুজনের মাঝখানে আসাটা কি আমার সাজে? কিছুদিন পর তুমি নিজেই কইবে বউটান কিচ্ছুটি বোঝেনে, যখন তখন আমাদের মাঝখানে এসে পড়ে। দিদি, তুমি যে কি কও নে, তার কোনো ঠিক থাকে না। বউ বৌঠান, ভেবেছেন এমন রঙ্গ তামাশা করে সম্পর্কখানা ঠিক করে দেবেন, কিন্তু এতটাও সহজ নয়। আমি তো বলেইছি আপনাকে, আমি প্রসন্নকে এখনো সেই চোখে দেখি না। তবে হ্যাঁ, বিয়ে যখন করেছি তখন স্ত্রীর ইচ্ছে অনিচ্ছের খেয়াল তো আমায় রাখতেই হবে, তাই না? তোমরা পুরুষ মানুষেরা না বড় নিষ্ঠুর হও। তোমার দাদা এক রকমের নিষ্ঠুর, তুমিও কিচ্ছুটি কম যাওনি। আচ্ছা ঠাকুরপো, তোমার কি চোখে পড়েনি মেয়েটা সর্বক্ষণ তোমাকে পুজো করে? আর তাছাড়া দিদমা দাদামশাইয়ের এই চালখানা তোমায় কেন দিয়েছে? হ্যাঁ, যাতে দাদামশাইয়ের মতো তুমিও নিজের স্ত্রীকে মন থেকে ভালোবাসো, তাই তো? আর আমার কথাটা একবারও ভাববেন না বৌঠান। কেউ আমায় পুজো করুক এটাই তো আমি চাইনি। আমি শুধু চেয়েছিলাম আমায় কেউ একটু বুঝুক। যাকগে, ছাড়ুন এসব কথা। বৌঠান, আমি নিষ্ঠুর নই, কিন্তু আমাকেও তো অনবরত
বিষণ্ণ মেয়ে মানুষের কপালটাই এমন ধারার। মা, এসো মতুর, এসো। মা, গুরুদেব পত্র পাঠিয়েছেন। মতুর, গুরুদেব কি লিখেছেন পত্রে? আচ্ছা, বাউনদের আপত্তির কথা তুমি তো এনাকে জানিয়েছিলে তো বাবা? হ্যাঁ মা, আমি লিখেছিলাম, তবে উনি এখনই প্রতিষ্ঠার কথা ভাবতে বারণ করছেন। সে কি? আমি তো এই থেকে মন্দির উদ্বোধনের দিন ঠিক করার কথা ভাবছি। মায়ের মূর্তি গড়া শেষ হলেই আমি যে প্রতিষ্ঠা করবো মাকে, তারপর না হয় সব কাজ সুষ্ঠু হবে। কিন্তু কি হয়েছে মা? গুরুদেব পত্রে কি লিখেছেন? দাঁড়াও দাঁড়াও চটকুকি। আচ্ছা মতুর, কেন তিনি এখন প্রতিষ্ঠা করতে বারণ করছেন সেসব কথা কি লিখেছেন? না মা, তা তো কিছু লিখিনি, শুধু বারণ করেছেন। তবে মা, যদি অপরাধ না নেন একখানা কথা বলি। দেখুন, এই মন্দির তো আপনি নিজের মনের জোরে করেছেন, নিজের ইচ্ছেতে করেছেন। তাহলে কে কি বললেন তা নিয়ে এত বিচলিত কেন হচ্ছেন? দেখছি চটকুকি, মতুরবাবু আবার কিরকম মাকে ভুল পথে চালনা করছেন, আবার কিরকম ভাবে মাকে ভুলভাল সবকিছু বোঝাচ্ছেন। হ্যাঁ মা, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি নয় বাউনদের আদেশ মানছো না, তুমি আবার গুরুদেবের আদেশ অমান্য করবে? হ্যাঁ পদ্ম, আমি আচ্ছা বদ্দিদি, এখন এসব কথা থাক নে মা, আগে তুমি কিছু মুখে দাও, তারপর এই বিষয়ে পরে আলোচনা করা যাবে। কন নাও, চলো। বৌঠান, শুনলাম গুরুদেব নাকি এখন মূর্তি প্রতিষ্ঠা করতে বারণ করেছেন। আমি কিন্তু আগেই বলেছিলাম বৌঠান যে আমরা ঠিক পথে হাঁটছি না। দিদি গো, কিছু মনে করো না, ছোট মুখে এখন বড় কথা কইছি, কিন্তু না করেও থাকতে পারছি না। শুনেছিল মা কালী প্রতিষ্ঠায় যদি বাধা পড়ে তাহলে নাকি ঘোর অমঙ্গল হয়। আর তুমি তো দেখছোই তেনার শরীর গতি। মতুর, তুমি ভট্টাচার্য মশাইকে কও তিনি যেন মন্দির প্রতিষ্ঠার বেশ কয়েকটা দিনক্ষণ বেঁচে রাখে। আমি আজই গুরুদেবের কাছে নোক পাঠাবো। মায়ের মন্দির প্রতিষ্ঠাতে আমি আর দেরি করতে পারবো না। একদিকে মায়ের মুক্তি করা হবে, অন্যদিকে প্রতিষ্ঠার কাজকর্ম হবে। আমি ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম মা। আমি এখনই ভট্টাচার্য মশাইয়ের কাছে লোক পাঠাচ্ছি। আমি সত্যিই বাধা বিপত্তিকে ভয় পাইনি। অনির্দিষ্টকালের জন্যই মন্দির প্রতিষ্ঠার কাজ আমি ফেলে রাখতে পারবো না। যা করার এখনই করতে হবে।
আপনি এখানেই দাঁড়ান দাসমশাই। জানেন তো শাস্ত্রী মশাই কতটা শুদ্ধাচারী। আমি ওনার ছায়া স্পর্শ করলে পাপ আমারই হবে। আপনি কিন্তু কিন্তু করছেন কেন? রানীমার মতো আমি নিজের অধিকারের সীমা লঙ্ঘন করি না শাস্ত্রী মশাই। শাস্ত্রী মশাই, শাস্ত্রী মশাই দয়া করে একটু বাইরে আসবেন। প্রণাম। কি ব্যাপার সুকুমার, তোমাকে দেখে এমন উদ্বিগ্ন লাগছে কেন? আগে মারবাড়ি ছোট তরফেসে বাইরে দাঁড়িয়ে আছেন। আমার প্রণাম জানাচ্ছি আগে। শুভ মস্তু। কিছু কি প্রয়োজন ছিল? একখানা সংবাদ দেওয়ার ছিল আগে। রানীমা দক্ষিণেশ্বরের মন্দিরের মূর্তি প্রতিষ্ঠার দিন স্থির করেছেন। বিগ্রহ আবার নতুন করে তৈরি হচ্ছে। আমার মনে হলো যে এই সংবাদখানা আপনার কাছে পৌঁছানো প্রয়োজন, সেই জন্যই আসা। চক্রবর্তী মহাশয়ের অনুরোধে আমি এতদিন কিছু বলিনি, চুপ করেই ছিলাম। তিনি বলেছিলেন তিনি না আসা পর্যন্ত আমি যেন মন্দিরের কাজে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি না করি। তিনি এও বলেছিলেন ব্রাহ্মণদের অনুমতি ছাড়া বিগ্রহ প্রতিষ্ঠা হবে না। তাহলে সুকুমার, এত অনাচার কিভাবে ঘটছে? আগে রানীমা তো গুরুদেবের কথাও মানেননি। তাহলে আমাকেই এমন কিছু করতে হবে যাতে তিনি আমাদের কথা মানতে বাধ্য হন। প্রয়োজন পড়লে আমি নিজেকে শেষ করে দেব, কিন্তু মন্দির প্রতিষ্ঠা করতে দেব না। না না, আপনাকে কিছু করতে হবে না শাস্ত্রী মশাই। আমি আপনার হয়ে এমন বাধা সৃষ্টি করব যে বিগ্রহ আর কোনোদিন তৈরি হতে পারবে না। শুধু আপনার অনুমতির প্রয়োজন। যদি আপনার নিজের বংশের প্রতি কোনো মায়া থাকে তাহলে এই কাজ আপনার অবশ্য কর্তব্য। মূর্খ কৈবর্ত রমণী অনাচারের সব সীমা ছাড়িয়ে গেছে। এর ফলে সমাজ, বংশ, ভবিষ্যৎ সব বিনষ্ট হয়ে যাবে। আমার মনে আর কোনো দ্বিধা রইল না শাস্ত্রী মশাই। ধর্মরক্ষার ভার আমি এবার নিজের হাতেই তুলে নেব। কথাই বলে না যে মেয়ে মানুষই সর্বনাশের মূল। আমার দাদা যদি কথাটা মানতেন তাহলে আজ বৌঠানের এত স্পর্ধা হতো না শাস্ত্রী মশাই।